ঢাকা মহানগর মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর হাসানাত জাহান বলছি। Good morning my dear students, hope you are fine. Now I am delivering a lecture for 4th year BSS Honours Department of Sociology, course Sociology of Environment, code 242007, chapter 1 and lecture 4. Dear students, in the last class you informed me about some problem of your topic, origin and development of sociology of environment. Now I will try to solve your problem. So dear students, please take your exercise book and pen and please follow the lecture. Code 242007, Sociology of Environment. Chapter 1, Lecture 4. Origin and Development of Sociology of Environment. একটু ভালো করে শোনো, মানে পরিবেশ সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। এই পরিবেশ সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশের প্রধান কারণটিই ছিল পরিবেশ সচেতনতা। কেন সচেতন হবার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল? বিকজ তোমরা যদি খেয়াল করো যে একমাত্র মানুষই সেই প্রাণী যারা পরিবেশের উপর নির্ভরশীল হয়েও, সব প্রাণী পরিবেশের উপর নির্ভরশীল, কিন্তু মানুষ পরিবেশের উপর নির্ভরশীল হয়েও পরিবেশের জন্য ক্ষতিকর এমন কাজ করে থাকে যেটা অন্য কোনো প্রাণী করে না। তাই মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কিন্তু এই পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভব, যেটি সমাজবিজ্ঞানের একটি অংশ হিসেবে 1970-এর দশকে চালু হয়েছে, তবে এর উৎপত্তি হচ্ছে 1960-এর দশকে। এবং যখন পরিবেশগত সমস্যাগুলোর সমাধান করা যাচ্ছিল না, তখন সবাই মোটামুটি ধরো সমাজবিজ্ঞানী, দেন পরিবেশবাদী, ইভেন দেন সমাজ প্রক্রিয়ার সাথে যারা, সামাজিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত, সামাজিক সাংস্কৃতিক কর্মী, সবাই কিন্তু এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। হ্যাঁ, এবং সঙ্গতিপূর্ণভাবেই এই পরিবেশগত সমস্যা মানে বাহ্যিক উপাদানের জন্য তৈরি হলেও এর সমাধান কল্পে 1960-এর দশকে এর উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছো? দেন আছে দেখো ডারউইনবাদ। ডারউইনের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তিনি একজন জীববিজ্ঞানী যিনি বিবর্তনবাদে বিশ্বাসী, এবং তিনি বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের জয়। এই যোগ্যতা কিসের যোগ্যতা? যে প্রতিকূল পরিবেশের সাথে, প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে চলতে পারবে, অভিযোজিত হতে পারবে, পরিবেশের সাথে নিজের অভিযোজন ক্ষমতা কাজে লাগিয়ে বাস্তু সংস্থানের মাধ্যমে টিকে থাকতে পারবে, তারই জয় হবে। তোমরা একসময় জানো ডাইনোসর ছিল, ডাইনোসরের বিলোপ ঘটেছে। কেন ঘটেছে? কারণ তারা খাপ খাইয়ে নিতে পারেনি, সার্ভাইভ করতে পারেনি প্রতিকূলতার সাথে, প্রতিকূল পরিবেশের সাথে। এই ডারউইনবাদ পরিবেশের একটা বিশাল, এই যে যোগ্যতমের জয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্ব দান করেছেন, আসলে এটা কতটা যে সত্যি, মানুষকেও ক্রমশ প্রতিনিয়ত খাপ খাইয়ে নিতে হচ্ছে পরিবেশের নতুন নতুন সমস্যার সাথে। এই যে ইদানিংকার কথাই যদি বলি, যেটা এখনো হয়তো কোনো বইয়ে লেখা হয়নি, এই যে কোভিড-19 বা করোনা, দেখো যে সার্ভাইভ করতে পারবে সেই টিকে যাবে। আমরা যারা সার্ভাইভ করতে পারবো এই কোভিডের সাথে, তারা টিকে যাবো, আর যে পারবো না বিলোপ হয়ে যাব। হয়তো পুরো মানব জাতির একসময় বিলোপ হয়ে যাবে যদি সার্ভাইভ করতে না পারে প্রতিকূলতার সাথে। এমনিতেই প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেবার, অভিযোজিত করার একটি প্রচেষ্টা আমাদের সব সময় থাকে। তার উপরে এই পরিবেশের যদি জন্য ক্ষতি করে এমন কিছু যদি আমরা করি, পরিবেশের ক্ষতি হলে তো নিজেদেরই ক্ষতি হবে, এটাই আমরা অনেকে বুঝতে চাই না। সেই ডারউইন কিন্তু অনেক আগেই এটা ফিল করেছিলেন। বুঝতে পেরেছ? এই পয়েন্টগুলো একটু লিখে নাও। দেখো সমাজ বিজ্ঞানের একটি শাখা, তারপরের পয়েন্টটি আছে যে সমাজ বিজ্ঞান সমাজে ঘটমান সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার কারণ হিসেবে সামাজিক ও সাংস্কৃতিক কারণকেই প্রথম ব্যাখ্যা বিশ্লেষণ করলেও এই পরিবেশকে যথেষ্ট জোর দিয়েছেন সামাজিক ঘটনাগুলোর বিশ্লেষণে। পরিবেশ একটা বিষয়, সমাজে যে বিষয়গুলো ঘটে, এবং এজন্য সবচেয়ে যাদের ক্রেডিট তারা হচ্ছেন ক্যাটন এবং ডানলপ, CATTON, উইলিয়াম আর ক্যাটন পুরো নাম। হ্যাঁ, আর রেলে ডানলপ, আমরা সব একসাথে বলতে পারি কার্টন এবং
জানলো। তারা এই যে শাস্ত্রীয় সমাজবিজ্ঞানের বলতে পারো যে পরিবেশ সমাজবিজ্ঞানকে শাস্ত্রীয় সমাজবিজ্ঞান নিয়ে তারা গবেষণা করেছেন এবং সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং এই পরিবেশ ধারণায় এই পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছে কাজ করে একটি নবদিগন্তের সূচনা করেছেন বলতে গেলে। এবং তারা দুজনেই 1970 সালের শেষ দিকে একটি নতুন সিস্টেমের অবতারণা করেন। এই যে একটু পরে আমি আসছি নতুন সিস্টেমটা কি ছিল। নতুন সিস্টেমটা হচ্ছে এইচইপি। এইচইপি কি? তাহলে দেখো, পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তির পিছনে প্রথম যে কারণটি ছিল সেটি হচ্ছে পরিবেশগত নানা রকম সমস্যা। এবং এই পরিবেশগত সমস্যার কারণে প্রাণীকুল যখন সার্ভাইভ করতে সমস্যা হচ্ছিল এবং মানুষের যখন পরিবেশের সমস্যা মানে মানুষেরও সমস্যা, মানুষ আসলে নিজেকে নিয়েই তো বেশি ভাবে, অন্য প্রাণীর চেয়েও ভাবছিল যে পরিবেশগত সমস্যা যদি এখনই কন্ট্রোল করতে না পারি, আমরা এখনই এটা নিয়ে রিসার্চ না করি, তাহলে ডাইনোসরের মতো মানব জাতিও একসময় কিন্তু বিলোপ সাধন করে ফেলবে। তাহলে তখন কি হবে? এই জন্য এই প্রেক্ষিতটা প্ল্যাটফর্মটি ছিল পরিবেশগত সমস্যা। এটি হচ্ছে মূল কারণ। এখন আসলে যে এই পরিবেশগত সমস্যার সাথে সাথে আর কোন কোন বিষয়গুলো পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে কারণ। একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে আছে অস্তিত্ববাদী দ্বৈতবাদ বা এক্সিস্টেন্সিয়াল ডুয়ালিজম, এটি হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান উদ্ভবের পিছনে আরো যে ছোট ছোট ইস্যুগুলো কাজ করেছে সেগুলো সবগুলোই আজকে আমি বুঝিয়ে দেব। নামটি খটোমটো হলো, বিষয়টা একেবারে সিম্পল। এক্সিস্টেন্সিয়াল ডুয়ালিজম কি? এক্সিস্টেন্সিয়াল ডুয়ালিজম, the duality of the human condition rests with cultural uniqueness and evolutionary traits. From one perspective, humans and embedded in the ecosphere and co-evolve alongside other species. Humans share the same basic ecological dependencies as other inhabitants of nature. মানে কি? বুঝতে পেরেছ? অস্তিত্ববাদী দ্বৈতবাদ, এক্সিস্টেন্সিয়াল ডুয়ালিজম, দ্বৈতবাদ, দ্বৈত অস্তিত্ব। কিভাবে মানুষের দ্বৈত অস্তিত্ব? পরিবেশে তোমাদেরকে আমি এর পরের অধ্যায়ে ফুড চেইন পড়াবো, বাস্তুতন্ত্র পড়াবো, হ্যাঁ, বাস্তববিদ্যা বা বাস্তুতন্ত্র, তখন এটি তোমাদের আরো ক্লিয়ার হবে। তার আগে আমি সহজ করে বলছি, অস্তিত্ববাদী দ্বৈতবাদ বলতে পারো যে একমাত্র মানুষ যে পরিবেশের একটি অঙ্গ হিসেবে পরিবেশে আছে, পরিবেশের একটি প্রাণী হিসেবে যেমন পরিবেশে আছে, তেমনি মানুষের কিন্তু আলাদা কালচারও আছে। এই যে দেখো এখানে, হিউম্যান কন্ডিশন রেস্ট উইথ কালচারাল ইউনিকনেস অ্যান্ড এভলিউশনারি ট্রেটস। এই যে বিবর্তনবাদে তার একটি ধারা আছে, বিবর্তন ধারায় মানুষ হতে পেরেছে, হোমো স্যাপিয়েন্স, এবং তার একটি আলাদা কালচার আছে। একদিকে সে পরিবেশের অন্যান্য প্রাণীর মতো একটি প্রাণী, এই হিসেবে তার অস্তিত্ব যেমন আছে, তেমনি মানুষের যে কালচার আছে সে যে অন্য প্রাণীর চেয়ে আলাদা, এটিও তার অস্তিত্বের আরেকটি দিক। সে একটি পরিবেশের, আরো সহজ করে বলছি একটু বোঝো, একটি পরিবেশের সকল প্রাণী যেমন আছে সেই হিসেবে মানুষও একটি প্রাণী, ওকে? কিন্তু মানুষ কথা বলতে পারে। অন্য প্রাণী থেকে মানুষের পার্থক্য হচ্ছে মানুষের কালচার আছে যেটা আর কোনো প্রাণীর নেই। এটাই ডুয়ালিজম, এটাই দ্বৈতবাদ, যে মানুষের দ্বৈত সত্তা, একটি পরিবেশের একটি প্রাণী সেই হিসেবে আরেকটি মানুষের আলাদা সত্তা হচ্ছে তার কালচার আছে। এটিকেই বলা হচ্ছে অস্তিত্ববাদী দ্বৈতবাদ। এটি কিভাবে পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তির পিছনে একটি ইস্যু? কারণ হচ্ছে মানুষ যা কিছু আবিষ্কার করেছে তা নিজের বেটারমেন্টের জন্য আবিষ্কার করেছে। পরিবেশ ভালো থাকলে পরিবেশের অন্যান্য প্রাণীদের সাথে মানুষও ভালো থাকবে। আবার মানুষ আলাদা কালচারের একটি প্রাণী হিসেবে মানুষ আরো পরিবেশকে ভালোভাবে ইউটিলাইজড করতে পারবে, এটাই মেন করা হয়েছে। ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর নট ক্লিয়ার। দেন আছে দেখো সামাজিক পরিবেশগত দ্বন্দ্ব। সামাজিক পরিবেশগত দ্বন্দ্ব, সোসাইটাল এনভায়রনমেন্টাল ডায়ালেকটিক। এই সামাজিক পরিবেশগত দ্বন্দ্বটা কোথায় বলতে পারো? দ্বন্দ্বটা এই যে সামাজিক বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করতে গেলে
পরিবেশের যে ক্ষতি হয় এই বিষয় দুটোর মাঝে যে দ্বন্দ্বটা দেখা যায়। প্রথমে আছে দেখো সোসাইটাল এনভায়রনমেন্টাল ডায়ালেকটিক। ডায়ালেকটিক মানে হচ্ছে দ্বন্দ্ব। হ্যাঁ, এই অ্যানান নামে একজন পরিবেশবাদী, তিনি 1975 সালে সামাজিক পরিবেশগত দ্বন্দ্ব উপস্থাপনটা করেন এবং এটি যে একটি প্রভাবশালী ইস্যু হিসেবে কাজ করেছে পরিবেশ সমাজ বিজ্ঞানের উদ্ভবের পিছনে সেটি দেখিয়েছেন। First, the economic synthesis states that the desire for economic expansion will prevail over ecological concern. এর মানে কি? ইকোলজি মানে হচ্ছে প্রতিবেশ। এর মানে হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় রোধ করার জন্য পরিবেশগত সমস্যাকে সবচেয়ে ভয়ানকভাবে এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। অর্থনৈতিক সংশ্লেষণ, অর্থনৈতিক সম্প্রসারণের জন্য পরিবেশগত উদ্বেগ সৃষ্টি করেছে। মানে ইকোনমিক অবস্থাটা যত ভালো হচ্ছে তত কিন্তু পরিবেশের উপর হুমকি দেখা দিচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য পরিবেশকে যেন ব্যাহত না করা হয় এবং সেই নীতি যেন সবাই গ্রহণ করে, সেই জন্য পরিবেশ সমাজ বিজ্ঞানের উদ্ভব ঘটেছে। First, the economic synthesis states that the desire for economic expansion will prevail over ecological concern. মানে হচ্ছে তোমার এই যে অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য প্রতিবেশের যেন ক্ষতি না হয়, পরিবেশের যেন কোনো রকম ক্ষতি না হয়, সেই ব্যবস্থা নিতে হবে। না নিলে অবশ্যই দ্বন্দ্ব দেখা দেবে এবং যেন নেয়, সেজন্যই পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছে। তারপরে দেখো, the driving factor would be economic damage caused by environmental degradation. ওই যেটা বললাম যে ইকোনমিক যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণে, হ্যাঁ, যে অর্থনৈতিক বিপর্যয় রোধ করার জন্য পরিবেশগত সমস্যাকে সবচেয়ে ভয়ানকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং এই ঘাটতি সংশ্লেষণ পরিচালনা করবে কে? তুমি আমি? নো, সরকার করবে। The economic engine would be based on renewable resources at this point. এবং এর মানে কি? ইকোনমিক ইঞ্জিন উড বি বেসড অন রিনিউয়েবল রিসোর্সেস, মানে অবশ্যই এই যে রিনিউয়েবল রিসোর্সেস অ্যাট দিস পয়েন্ট পরিবেশগত সংশ্লেষণের, পরিবেশগত অবনতির টেকসই নীতি গ্রহণ করতে হবে। টেকসই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ঘটাতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা হচ্ছে পরিবেশের ক্ষতি না করে যে উন্নয়নটা ঘটানো যায় এবং যেটা মোটামুটি স্থায়ী, সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। লিখে নাও, মনে থাকবে না পরে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে পরিবেশের ক্ষতি না করে, এত সহজ করে বই লেখা নেই, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি, পরিবেশের কোনো রকম ক্ষতি না করে যে কোনো উন্নয়ন এবং মোটামুটি স্থায়ী উন্নয়ন, সেটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখন আসো, আগেরটা ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম HEP, হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইম। দেখো বইয়ে কিন্তু ভুল আছে, তোমাদের প্রশ্নে হিউম্যান এই এক্সেপশনালিজম বানানটা ভুল আছে। হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইম, যেটা পরিবেশ রক্ষার্থে সেই পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে একটি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। কে আছে দেখো, দ্য ভিউ। এখন প্যারাডাইম কি? প্যারাডাইমকে তোমরা বাংলায়, যদিও এটাকে প্যারাডাইম PARADIGM প্যারাডাইম বলে, তোমরা এর ব্যাখ্যা এভাবে করতে পারো যে এই প্যারাডাইমটা হচ্ছে ভিউ বা দর্শন বা যেভাবে দৃষ্টিকোণ, যে যেভাবে যে জিনিসটাকে দেখছে, সেটাই হচ্ছে প্যারাডাইম। নানা রকম অনুঘটক, নানা রকম চলকের সমন্বয়ে যে কোনো বিষয়টিকে যেভাবে দেখছে, ইন্ডিকেট করছে যেভাবে, সেটাই হচ্ছে প্যারাডাইম। প্যারাডাইম PARADIGM। দ্য ভিউ মানে এই যে ভিউটাই হচ্ছে প্যারাডাইম, মানে কিভাবে দেখছে, ভিউ দর্শন মানে কিভাবে দৃষ্টিকোণ।
The view paradigm that humans are different from all other organisms, একটু আগে যেটা বললাম যে মানুষ অন্য সব প্রাণী থেকে সবকিছু থেকে আলাদা. All human behavior is controlled by culture and free will, and all problems can be solved by human ingenuity and technology. তাহলে এইচইপি কি? হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইম দৃষ্টিকোণ. এক্সেপশনালিজম মানে ব্যতিক্রম ধর্মী, মানে ব্যতিক্রমবাদ বলতে পারো, এক্সেপশনালিজম, বা এখানে হিউম্যান মানব মুক্তি প্যারাডাইমও বলা হয় একে. এর মানে হচ্ছে যে মানুষ পরিবেশগতভাবে অন্যান্য প্রাণী থেকে যে স্বতন্ত্র, অন্যান্য প্রাণী থেকে যে তারা আলাদা. কেন আলাদা? কারণ তাদের কালচার আছে. সহজ কথা, পরিবেশে অন্যান্য প্রাণী যেমন আছে তেমনি মানুষও আছে, কিন্তু মানুষও অন্যান্য প্রাণীর সাথে পার্থক্য হচ্ছে মানুষের কালচার আছে. তাই এই স্বাতন্ত্র্যবাদ বলো, যাই বলো, এই যে আলাদা বলো মানুষ অন্যান্য প্রাণী থেকে, এর মানে হচ্ছে মানুষ যেহেতু তার দ্বৈত সত্তার কথা স্বীকার করে বা প্রমাণ করে, কিংবা মানুষ এই যে হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইম, মানুষ যে অন্যান্য প্রাণীর চেয়ে পরিবেশে আলাদা বিকজ তাদের বিভিন্ন কালচার আছে, এটা প্রমাণ করে, সেটাই হচ্ছে এইচইপি. আর যখন মানুষ পরিবেশের অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা ভাবতে শুরু করলো, তার তখনই নানা রকম পরিবেশগত সমস্যা হতে থাকলো. বিকজ সামাজিক সাংস্কৃতিক কারণে তোমরা জানো যে বন জঙ্গল উজাড় করে না ঘর বাড়ি সভ্যতা এগুলো তৈরি করা হয়েছে. তোমরা এও জানো গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, মানে এই টাউন শহর সব মানুষের তৈরি. তখন থেকে পরিবেশ সমাজ বিজ্ঞানের উদ্ভব ঘটল. এরপরে আসো এনইপি, নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম. নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম 1970-এর দশকে এই যে এইচইপি, এর আগে আমরা পড়লাম, আগের টপিকটা পড়লাম যে এইচইপি হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইমের কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়, এবং সীমাবদ্ধতার প্রেক্ষিতে এই এনইপি বা নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম এই কনসেপ্টটির আবির্ভাব ঘটে. এবং ক্যাটন এবং ডানলপে 1978 সালে এই কনসেপ্টটির উদ্ভাবন করেন. যে ক্যাটন এবং ডানলপ এই যে এর আগে যে এইচইপি বা মানব মুক্তি প্যারাডাইম আলোচনা করেছিলেন, তার মাঝে তারা নানা রকম সীমাবদ্ধতা খুঁজে পেয়েছেন. এবং মূলত এই যে দেখো যে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা, তার কালচার আছে, ইটস ওকে, কিন্তু মানুষ তো পরিবেশকে অস্বীকার করতে পারে না. অন্যান্য প্রাণী থেকে আলাদা, তার আলাদা কালচার আছে, তার সভ্যতা আছে, তারা সভ্যতার সৃষ্টি করছে, তারপরেও পরিবেশকে সে অস্বীকার করতে পারবে না. পরিবেশের সাথে খাপ খাইয়েই তাকে করতে হবে. এটি হচ্ছে এনইপির বক্তব্য, যে মানুষ যতই আলাদা হোক অন্যান্য প্রাণী থেকে, এই পরিবেশের সাথে খাপ খাইয়ে তাকে পরিবেশ জয় করতে হবে, তাকে তার সভ্যতার বিকাশ ঘটাতে হবে. সেটি হচ্ছে দেখো নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম. এই যে প্রকৃতিকে শোষণ করে মানুষের সীমাহীন ক্ষমতার দাপট তারা প্রকাশ করত যে হিউম্যান এইচইপিতে, যে হ্যাঁ আমরাই শ্রেষ্ঠ, আমরা অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা, এবং একভাবে তারা তাদের দাপট প্রকাশ করে নির্বিচারে বন উজাড় করে, বন জঙ্গল পাহাড় কেটে তাদের সভ্যতার বিকাশ ঘটাতে শুরু করলো. এই প্রক্রিয়াটিকে বা এই প্রকল্পটিকে কয়েকটি ধাপে এই যে পরিবেশ সমাজবাদীরা আলোচনা করেছেন. প্রথমত, মানব ব্যতিক্রম ধর্মী আদিকল্পের অনুমান হলো যে মানুষই সেরা, মানুষই সবচেয়ে সেরা. মানুষ পশু থেকে ভিন্ন কারণ তাদের আছে সুচিন্তিত শ্রম ব্যবস্থা, এটা অবশ্য কার্ল মার্কস বলেছেন. অন্যদিকে হেবারমাসের মতে মানুষ অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ, কারণ তার আছে যোগাযোগ কৌশল. একটি পশু আরেকটি পশুর সাথে কাছাকাছি সামনাসামনি না হলে যোগাযোগ করতে পারে না, কিন্তু তোমরা দেখো কত সহজে এখন যোগাযোগ করতে পারো. আগের দিনে চিঠি ছিল, আগের দিনে, এখন তোমরা মেসেজিং, ভিডিও কলে করতে পারছো. এছাড়া আছে যে তোমাদের ভাষা আছে, মানুষের ভাষা আছে, তোমাদের মানে আমাদের মানব জাতির ভাষা আছে, ভাষার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে, যেটা অন্যান্য পশুরা পারে না. হ্যাঁ, যে আর এই সক্ষমতাই মানুষের এই শ্রেষ্ঠত্বেই সে প্রকৃতিকে বশীভূত করে গড়ে তোলে নিজের রাজ্য, হ্যাঁ, নিজের ইচ্ছে মতো রাজ্য. দ্বিতীয়ত, মানুষ জৈবিক সত্তায় গঠিত হলেও তা অন্যান্য প্রাণী জগৎ থেকে ভিন্ন, তাই তার মতাদর্শ কার্যাবলীও ভিন্নতর.
হ্যাঁ, তৃতীয়ত, মানুষ শুধু জৈবিক সত্তার বহিঃপ্রকাশ নয়, বরং অ্যারিস্টটলের ভাষায় মানুষ চরম ও পরম সামাজিক জীব। হয় সামাজিক জীব, না হয় তারা দেবতা। যেহেতু মানুষ সামাজিক জীব, তাই সমাজবদ্ধ হয়ে যেমন বসবাস করে তেমনি সমাজবদ্ধভাবে গড়ে তোলে প্রকৃতির বিরুদ্ধে একটি অবস্থান। মানুষ যাই করে দেখো, প্রকৃতি বান্ধব খুব একটা হয় না, প্রকৃতির বিরুদ্ধেই চলে যায় তার অ্যাক্টিভিটিস। এই যে প্রতিষ্ঠান, নানা রকম শোষণ ব্যবস্থা, এসব কিছু মানুষ যেটাই করে সভ্যতার বিকাশের জন্য, সভ্যতার বিকাশের নিমিত্তে মানুষকে যাই করতে হয় সেটাই প্রকৃতি বিরুদ্ধ হয়ে পড়ে। চতুর্থত, মানুষ কোনো উদ্দেশ্যবিহীনভাবে সমাজে বসবাস করে না, সমাজের মধ্যে তার আছে ভিন্ন ভিন্ন অবস্থান। উদ্দেশ্য ও চাহিদাগুলোকে সামনে রেখে তার দীপ্ত পদচারণা তখনই প্রয়োজন হয় উন্নত ভিন্নধর্মী সংস্কৃতি। প্রত্যেক এলাকায় কিংবা প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন সংস্কৃতির অংশগুলো মিলে একটি উন্নত গর্বিত উৎকর্ষিত সংস্কৃতি সে গড়ে তোলে, মিক্সড আপ হয়। তবে সংস্কৃতি শুধুমাত্র আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার ব্যাপ্তি কিন্তু পুঞ্জীভূতভাবে প্রকাশিত হয়। 1960 থেকে 70 সালের দিকে বিভিন্ন ধরনের তাত্ত্বিক ও পণ্ডিতদের মধ্যে এই যে এইচইপি যেটা বললাম, এইচইপি কনসেপ্টের চেয়ে এনইপি কে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। বুঝতে পেরেছো? The topic origin and development of sociology of environment clearly. এরপরে যদি না বুঝতে পারো, কোন জিনিসটা বুঝতে পারোনি আমাকে বলো, কোনো অসুবিধা নেই, প্রয়োজনে আমি অনেকবার বুঝিয়ে দেবো। তবু বিষয়টির কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হোক, এটি আমি চাই। সবাই ঠিকঠাক ক্লাস করবে, ক্লাসের নিচে রোল লিখবে, আর তোমাদের 6ষ্ঠ এবং 7ম অধ্যায় তোমাদের ইন কোর্স হবে আমার এই সোশিওলজি অফ এনভায়রনমেন্ট কোর্সটিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।